কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই একটি আচার আপনারা চাইলে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার মায়ের হাতের একটা বেস্ট আচার। এটা শুধু আমি না, অনেকেই বলে। আর আচারটা এতই লোভনীয় হয় যে বছর শেষ হওয়ার আগে আচারটা শেষ হয়ে যায়। আমের সিজন শেষ হওয়ার আগে দেখা যায় যে আমার ঘরের আচারটা শেষ হয়ে গেছে। আর যেহেতু আম দিয়ে বানাতে হবে আর আম এখন প্রচুর অ্যাভেলেবেল, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেই ফেলি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাই কথা না বাড়িয়ে রেসিপিতে ডিরেক্ট চলে যাচ্ছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমটা কিভাবে আমার আম্মু কেটে নেয়। আম্মু বটি দিয়ে কাটতে কাটতে অনেক এক্সপার্ট হয়ে গেছে, তাই আম্মুর কাছে অনেক ইজি মনে হয়। যদিও ব্যাপারটা আমার কাছে খুব একটা ইজি মনে হয় না, কারণ আমি বটি দিয়ে কিছুই কাটতে পারি না। যাই হোক, এরপর আমরা আমের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। যে পরিমাণ আম নেবেন আপনাদের আইডিয়া অনুযায়ী সেই পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। মানে যদি আচারটা আপনি আগামীকাল বানানোর প্ল্যান করেন তাহলে আগের দিন রাতে লবণ দিয়ে ভালো মতো বারবার আমটাকে ঝাঁকিয়ে নিতে হবে। এবার আচার বানাতে যে মশলাগুলো লাগবে চটজলদি সেই মশলাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আদা, রসুন, জয়ত্রী, পাঁচফোড়ন, সরিষার তেল, শুকনো মরিচ, আর লাগবে কাঁচা সাদা সরিষা এবং সিরকা। তো এগুলো কিন্তু আমাদেরকে বাটতে হবে অবশ্যই সিরকা দিয়ে। এই আচারটার একটা বৈশিষ্ট্য হচ্ছে আচারে কোনো প্রকার পানি ছোঁয়ানো যাবে না। পানি ছোঁয়াচ্ছেন তো আপনাদের আচার কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। আর যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, তাই আপনাদের ব্যালেন্স করার জন্য একটু চিনিও লাগবে। আর পাঁচফোড়নটা আপনার তাওয়ায় টেলে এরপরে কিন্তু পাটায় বেটে নিয়েছি। শুকনো মরিচটাও কিন্তু আমরা সেম প্রসেসেই করেছি। এবার আসুন মাখামাখির পালায়। তো এখন আমরা আমগুলোকে শুকনো করে, মানে লবণ পানিটা যেন এখানে না আসে, তাহলে কিন্তু একদম তিতকুটে হয়ে যাবে। তো লবণ পানি থেকে উঠিয়ে উঠিয়ে আমগুলোকে যেই পাত্রে আমরা রান্না করব সেখানে আমরা এখন নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ঢালাঢালির কাজটা আমরা কীভাবে করছি। একটা একটা করে আম উঠাতে হবে, মানে পুরো লবণ পানিটা কিন্তু ঢেলে দিবেন না, তাহলে কিন্তু আচারের স্বাদ পুরোই চলে যাবে। আর 5 কেজি আমের জন্য আপনারা 1 কেজির মতো সরিষার তেল ইউজ করতে পারেন। আসলে যার যার আমের পরিমাণ যেরকম হবে সেই অনুযায়ী আপনারা তেলটা দিয়ে নেবেন। কারো যদি রেসিপি লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদেরকে পরিমাণটা কার কতটুকু দিতে হবে সেটা বলে দিব। আর 5 কেজি আমের জন্য আপনারা 1 কেজি চিনি দিতে পারেন, যেহেতু মিষ্টির ব্যালেন্সটা একটু কমই হবে। ঝাল টকটাও কিন্তু দিতে হবে। একে একে আমরা এখন যে মশলাগুলো বেটেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি। আর সাথে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া এবং 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। আর শুকনো মরিচটা যদি বেশি পরিমাণে ঝাল হয় তাহলে আচারটা খেতে কিন্তু ঝাল হয়ে যাবে। আমার এবারের আচারটা খেতে কিন্তু মোটামুটি অনেকটাই ঝাল হয়েছিল, তাই ঝাল কমওয়ালা মরিচ যদি নিতে চান তাহলে আচারটা একটু ব্যালেন্স হবে। আর বেশি ঝালওয়ালা মরিচ নিলে মরিচের পরিমাণটা আপনারা একটু কমিয়ে দিবেন। যাই হোক, এবার হাতে মেখে সুন্দর মতো সব জায়গায় মশলাটাকে আমের সাথে মাখাতে হবে। যেভাবে আমার আম্মু মাখাচ্ছে এভাবে মাখালেই বেস্ট হয়, কিন্তু হাতে একটা গ্লভস পরে নিলে ভালো হয়, নাহলে কিন্তু হাতটা কিন্তু অনেক জ্বলে। আচার মাখার পরে সেটা টের পাওয়া যায়। যখন মাখামাখি হয় তখন আসলে জোশ চলে আসে, তখন আসলে এত কিছু বোঝা যায় না। তো মাখামাখির পর্ব শেষ। এবার আমরা চুলায় চলে এসেছি। চুলার আঁচটা মোটামুটি কিন্তু হাই হিটই থাকবে। আর আমরা ততক্ষণ মতো রান্না করব যতক্ষণ না পর্যন্ত আমের উপরের খোসার কালারটা চেঞ্জ না হয়ে যায়। একটু পরেই দেখবেন যে আমের খোসার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর আমগুলো গলতে শুরু করে দিয়েছে। দেখা যাবে যে মশলার সাথে আমগুলো অর্ধেক মিশে গেছে আর অর্ধেক আম আছে। তখনই বুঝে নিতে হবে যে আচারটা আমার হয়ে গেছে। তো দেখুন, এই যে আমার আচারটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু উপরে অর্ধেক অর্ধেক আম দেখা যাচ্ছে, আর বাকি আমের যে বোড়া সহ আমগুলো ছিল সেটা কিন্তু রসালো হয়ে পুরোটাই মিশে গেছে। তার মানে কিন্তু আমার আচার হয়েই গেছে। আচারের উপরে তেলও বেশি উঠেছে। আর এরকম আচার কিন্তু আসলেই 2-3 মাসের বেশি কারো ঘরে থাকে না। যেই আসে সেই মজা পায়, সেই খেয়ে নেয়। আর আচার তো কাউকে নাও করা যায় না, তো কিছু করার নেই। আপাতত বমে ভরে রাখছি, দেখি কতদিন খেতে পারি। আর আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।